নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। টুকরো টুকরো নির্বাচনের ছবিকে একসাথে যদি একটা কোলাজ তৈরি করা যায়, যেটা আমি চেষ্টা করেছি মানুষের সঙ্গে কথা বলে, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতার বাইরে, সেই ছবির বা সেই খণ্ডচিত্রের কয়েকটা আপনাদের বলবো। তার আগে আপনাদের অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ফুলবাগান বাটার কাছে যে অটো স্ট্যান্ড আছে, সেখানে দিন কয়েক আগে গিয়েছিলাম, চায়ের দোকানে চা খাচ্ছিলাম। তৃণমূলের প্রচার গাড়ি ঘুরছে, বিজেপির একটি পথনাটিকা হচ্ছে। তো একটি অটোয় তৃণমূলের ঝান্ডা বাঁধা, যিনি চালাচ্ছিলেন তিনি কথা শুরু করলেন, আমিও কথা বললাম, আরো কয়েকজন ছিলেন। কি বললেন জানেন? অটোর মাথায় তৃণমূলের ঝান্ডা। আমি বললাম কি বুঝছেন? উনি আমায় জিজ্ঞেস করলেন কি বুঝছেন। আমি বললাম আমরা আর কি বুঝবো বলুন, আপনারা তো এই অঞ্চলের মানুষ, বলুন না। বললেন দাদা দেখুন, মাথায়, অটোর মাথায় ঝান্ডা বেজেছে, ঠিক আছে, পার ট্রিপে 10 টাকা করে আমাদের দিতে হয়, কতদিন চলবে এটা? তারপরে কিছুটা স্বগতোক্তির ঢঙে বললেন, জানেন, অভয়ের মা জেতা উচিত। পাশ থেকে আর একজন বললেন, দাদা এবারে বিহারের মতো না এখানকার ফলাফল হয়েছে। আমি বললাম বিহারের মতো মানে নীতিশ কুমার যেরকম ভূমিধস মেজরিটিতে জিতেছেন, পশ্চিমবঙ্গে বিজেপিও নাকি সেরকম ভূমিধস মেজরিটিতে জিততে পারে। এটা একটা টুকরো ঘটনা। খণ্ডচিত্র 2, জগৎ মুখার্জি পার্কের কাছে পুরনো চায়ের দোকান, রাস্তার উপর ফুটপাতে বহু মানুষ দাবা খেলে। সামনেই বলরাম মন্দির, একটু এগিয়ে গেলে মায়ের বাড়ি, গিরিশ মঞ্চ, গিরিশবাবুর বাড়ি, বাগবাজার সর্বজনীনের পুজো, একটু এগোলে গঙ্গার ধার। ওই চায়ের থেকে আমি যাই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন চায়ের থেকে আমার যাওয়ার একটা অভ্যাস আছে, আড্ডা মারতে চাই। চেনা জানা লোক আছে, মুখ চিনি আমি, তারাও আমার মুখ চেনে। যখন দাঁড়িয়ে চা খাচ্ছি, লাল চা, একজনের সাথে কথা বলছি, তখন শশী পাঁজার কন্যা পূজা পাঁজা প্রচার করছিলেন। আমার হাতেও লিফলেট দিলেন, আমিও নমস্কার করলাম, তিনিও প্রতি নমস্কার করলেন। তো আমার সঙ্গী ভদ্রলোক বললেন, দেখছেন এখানে শশী পাঁজার মেয়ে প্রচারে বেরিয়েছে, কিন্তু সঙ্গে একটা তৃণমূলের লোক নেই। আমি বললাম তাহলে কারা এরা? বললেন ওই 100 দিনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা। তাই বললাম শ্যামপুকুরের কি ছবি গো? শশী পাঁজা একটা বড় নাম। বলে হ্যাঁ বড় নাম ঠিক আছে, কিন্তু পূর্ণিমা চক্রবর্তীর বিরুদ্ধে তো একটা কথা বলা যায় না, কারণ তিনি শুধু বলছেন আমায় একবার সুযোগ দিন। কলকাতা পুরসভার 21 নম্বর ওয়ার্ডে পূর্ণিমা দেবীর পরিবারের যথেষ্ট প্রতিপত্তি আছে, বিভিন্ন মন্দির টন্দিরের সঙ্গে তারা দীর্ঘদিন যুক্ত। পূর্ণিমা দেবীর দাদা মুম্বাই থাকেন, মিঠুন চক্রবর্তীর আবাল্য বন্ধু বলতে পারেন, এবং পূর্ণিমা চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিজের দাদা বলেই মানেন, এবং মিঠুন চক্রবর্তীর প্রত্যক্ষ হস্তক্ষেপে পূর্ণিমা দেবী টিকিটটি পেয়েছেন ওখানে। আমি বললাম কি বুঝছেন? সবাই এক বাক্যে বলল, সমবেত জমতা, হাওয়া বদল রহি হ্যায়। খণ্ডচিত্র 3, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে লেকমল, লেকমলের গা দিয়ে একটা গলি ঢুকে গেছে। একটু এগোলেই ডান দিকে একটা পুরনো চায়ের দোকান, সেটা নাকি রাজ কাপুরও চা খেতেন, রাধুর চায়ের দোকান। সেখানে বিভিন্ন মানুষ যান, টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা থেকে শুরু করে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা,
এই কয়েকদিন আগে যেখানে গেছিলাম দেখি দেবাশিস কুমার চা খাচ্ছেন, আমি খেয়াল করিনি, আমাকে দেখেই দেবাল আমাকে বলেন কি অর্ক কি খবর, তারপরে সৌজন্য বিনিময় কি হচ্ছে কেমন হচ্ছে বলছেন আর কি। আমি দেখলাম চোখ দুটো কোটরে ঢুকে গেছে, ইডির লাগাতার জেরা, প্রচারের ধকল, তীব্র গরম, তাকে কার্যত বিধ্বস্তই লাগছিল। দেবাশিস কুমার চলে যাওয়ার পর ওখানকার স্থানীয় মানুষরা যে কথাগুলো বললেন সেটা দেবাশিস কুমার শুনলে ওনার খারাপই লাগলো। কয়েকদিন বাদে ওখানেই আবার আমার সন্ধ্যেবেলা বিজেপির প্রার্থী ডক্টর স্বপন দাশগুপ্তর সঙ্গে দেখা, একসঙ্গে চা খেলাম। সকালে যে ভিড়টা থাকে, আমি গেছিলাম রোববার সন্ধ্যে 6টায়, ভিড়টা ওরকম ছিল না, কিন্তু তাও স্বপন দাশগুপ্ত কথা বললেন, চা খেলেন, আমি বেরিয়ে গেলাম, আমার কাজ ছিল, উনি ছিলেন। তো মানুষ নিজেদের এক্সপ্রেস করছে, যেটা কয়েক বছর আগেও দেখা যায়নি। খুল্লা যারা একটু সাহসী তারা প্রকাশ্যে, যারা অতটা এক্সপোজ হতে চান না তারা বাড়ির অন্দরমহলে নিজস্ব বৃত্তে মনের কথাটা খুলে বলছেন। দুটো সম্ভাবনা উঠে এসছে। সম্ভাবনা এক, যেটা আমি বললাম এই প্রতিবেদনের শুরুতে, যে বিহারে ফলাফল যা হয়েছে 2025 নভেম্বরে নীতিশ কুমারের পক্ষে, ঠিক সেই রকম ফলাফলই বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে হতে পারে। অনেকে আবার বলছেন, দেখুন, আপনারাও বলছেন, বিভিন্ন সমীক্ষকরা বলছেন বিজেপি 130, তৃণমূল 155, এগুলো দ্বারা হবে না। বাংলার মানুষ এইরকম মানে ঘাড়ের কাছে বিরোধী নিঃশ্বাস ফেলছে, এইরকম ভাবে তো সরকার তৃণমূল চালাতে পারবে না, এরকম ম্যান্ডেট দেবে না, তো ডিসাইসিভ ম্যান্ডেট দেবে, এক পক্ষের হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি জিজ্ঞেস করেছিলাম এক পক্ষের ম্যান্ডেট মানে, বলে হ্যাঁ তৃণমূলের পক্ষে হতে পারে 200+, আবার বিজেপির পক্ষেও হতে পারে 200+। যেই জিতবে 2/3 মেজরিটি নিয়ে জিতবে। কিন্তু যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু সেভাবে রাজনীতি করেন না। একটা ব্যক্তিগত চয়েস কারোর থাকতেই পারে, নির্বাচন ভেদে তারা ভোট দেন। এরাই কিন্তু সাইলেন্ট মেজরিটি এখন সাইলেন্ট হচ্ছেন না, মুখ খুলছেন। যাদের সাথে কথা বলেছি, ধরুন 50 জনের সঙ্গে কথা বললে 40 জন বলছে বাংলায় পরিবর্তন আসবে। বিভিন্ন স্তরের মানুষ এবং গ্রামীণ বাংলার মানুষ এক কথা বলছেন, ওই হচপচ হবে না, তৃণমূল 150, বিজেপি 130, এরকম হবে না, ওয়ান সাইডেড হবে। এবং সিংহবাগ বলছেন এবার নাকি গণেশ উল্টবে। দেখুন, আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারবো না, সেই অভ্যাসও আমার নেই, সেই চর্চাও আমার নেই। আমি শুধু আপনাদের এই খণ্ডচিত্রগুলো বললাম। এত মানুষের সাথে কথা বলে আমার যে উপলব্ধি হয়েছে সেটা আপনাদের জানালাম। সিংহবাগ মানুষ বলছেন আমরা চাই পরিবর্তন, এনাফ ইজ এনাফ। এবং তাদের অনেকেই বলছেন যে 2011-র পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা। সেটা হবে কি হবে না 4 মে বিকেলের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে।